একটা খুব প্রচলিত ধারণা আছে আমাদের সমাজে যে দানব বা অশুভ শক্তি সবসময় আমাদের জন্য ক্ষতিকর। হ্যাঁ, ছোটবেলা থেকেই তো আমরা এই ধরনের গল্প শুনে বড় হই। ভূত মানেই ভয়। একদম তাই। সেই অন্ধকার থেকে দূরে থাকাটাই যেন মূল কথা। কিন্তু ধরুন বিষয়টা যদি এমন হয় যে এই লোককথার দানবরা আসলে কোনো দানবই নয়। আচ্ছা। হ্যাঁ, যদি তারা এমন সাধারণ মানুষ হয় যারা ভয়াবহ অপরাধের শিকার হয়েছে আর সমাজ তাদের ওপর হওয়া সেই অবিচারের কথা চিরতরে মুছে ফেলতে চেয়েছে। ও, এটা কিন্তু বেশ গভীর একটা ভাবনা। ঠিক। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটি লোককথার একদম গভীরে প্রবেশ করব। আমাদের হাতে থাকা উৎসগুলোতে সুমিত আর চাঁদনির যে গল্পটা উঠে এসেছে, প্রথম দেখায় সেটাকে একটা সাধারণ ভৌতিক গল্প বা ওই যে শাকচুন্নির মিথ বলে মনে হতে পারে। রাইট। একটা ক্লাসিক গ্রামের ভূতের গল্প। হ্যাঁ। কিন্তু এর পড়তে পড়তে লুকিয়ে আছে মানব মনস্তত্ত্ব, সমাজের চাপিয়ে দেওয়া ট্রমা আর ক্ষমতাশালীদের সত্য মাটি চাপা দেওয়ার এক ভয়াবহ ইতিহাস দিয়ে দেখি। তখন পুরো প্রেক্ষাপটটাই কিন্তু বদলে যায়। হ্যাঁ, তখন আর বিষয়টা শুধু ভূতের ভয় থাকে না। একদমই না। আমরা সাধারণত ভৌতিক গল্পকে একটা খুব সরল সমীকরণে ফেলি। ভূত মানেই বিপদ, আর মানুষের কাজ হলো সেই বিপদ থেকে বেঁচে ফেরা। রাইট। কিন্তু সুমিত আর চাঁদনির এই আখ্যানে ভয়টা আসলে একটা বিভ্রম মাত্র। এটি একটা পর্দা, যা দিয়ে সমাজের একটা বড় অংশ নিজেদের সুবিধা অনুযায়ী একটা নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করে রেখেছে। তার আপনি বলতে চাইছেন যে এগুলো শুধু ভয় দেখানোর জন্য না? না না, এই গল্পগুলো অনেক সময় একটা প্রাতিষ্ঠানিক হাতিয়ার হিসেবে কাজ করে। ধরুন, যেন কেউ প্রশ্ন করার সাহস না পায়। আর সুমিতের চরিত্রটি এখানে এত গুরুত্বপূর্ণ কারণ সে আসলে এই ন্যারেটিভটাকেই চ্যালেঞ্জ করে। সুমিতের কথায় যখন এলামই, তখন ওর স্বভাব নিয়ে একটু কথা বলা দরকার। অবশ্যই। উৎসগুলো ঘাটলে দেখা যায় সুমিত কিন্তু গ্রামের অন্য 10টা মানুষের মতো একেবারেই নয়। হ্যাঁ, সে বেশ আলাদা। রাতে নদীতে সাঁতার কাটা বা ধরুন ঝড়ের মধ্যে বাইক চালানো, এগুলো তার কাছে ডাল ভাতের মতো ব্যাপার। এমনকি বনের মাঝখানের যে পুরনো রাস্তাটা, ওই যে শর্টকাট রাস্তাটা, হ্যাঁ, যে রাস্তাটা দিয়ে যেতে গ্রামের সবাই ভয় পায়, চালের বস্তা নিয়ে ফেরার সময় সে ইচ্ছে করেই ওই রাস্তাটাই বেছে নেয়। আরে এখানেই তো গল্পের শুরু। ঠিক। কিন্তু এখানে আমার একটা খটকা লাগে। সুমিতের এই আচরণকে অনেকে অসীম সাহস বলে চালিয়ে দিতে পারে। আচ্ছা। কিন্তু আমার কাছে এটা অনেকটা বোকামি মনে হয়। চলুন বিষয়টা একটু খুলে বলি। সুমিতের আচরণ অনেকটা হরর সিনেমার সেই চরিত্রের মতো যে বিপদ লেখা সাইনবোর্ড দেখার পরও সোজা সেই দিকেই হাঁটে। হ্যাঁ, ওই ক্লাসিক হরর ট্র্যাপ। একদম। সমাজ যেখানে একটা সীমানা টেনে দিয়েছে, সেখানে বারবার সেটা ভাঙার কি দরকার? কেন কিছু মানুষ এই ধরনের বিপজ্জনক পরিস্থিতির দিকে স্বেচ্ছায় এগিয়ে যায়? বিষয়টাকে শুধু সাহস বা বোকামি হিসেবে দেখলে কিন্তু মূল জায়গাটা এড়িয়ে যাওয়া হবে। আচ্ছা, তাহলে বিষয়টা কি? সুমিতের এই আচরণের পেছনের মনস্তত্ত্বটা হলো তার ভেতরে সামাজিক কন্ডিশনিং বা ধরুন সমাজে চাপিয়ে দেওয়া যে নিয়মগুলো, সেগুলো কাজ করে না। ইন্টারেস্টিং। হ্যাঁ, একটা সমাজ যখন লোককথার মাধ্যমে ভয়ের জন্ম দেয়, তখন তার মূল উদ্দেশ্য থাকে নিয়ন্ত্রণ করা। ওই যে বনের রাস্তাটা বিপজ্জনক, এই ভয়ের গল্পটা আসলে একটা অদৃশ্য সীমানা। রাইট। সুমিতের মনে সেই অদৃশ্য সীমানার কোনো দেয়াল নেই। তার এই নয় যে সে ভয় পায় না, বরং সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো সে সমাজের তৈরি করা অন্ধবিশ্বাসকে বিনা প্রশ্নে মেনে নিতে নারাজ। বুঝতে পেরেছি। যার ভেতর এই প্রাতিষ্ঠানিক ভয়ের কাঠামো নেই, কেবল সেই পারে সমাজের তৈরি করা ওই পর্দার ওপাশে আসলে কি আছে তা দেখতে। ভয় না থাকলে কেবল সত্যের মুখোমুখি হওয়া যায়। দাঁড়ান, এই বিষয়টা একটা উপমা দিয়ে বোঝার চেষ্টা করি। বলুন। সমাজ এই যে লোককথার মাধ্যমে ভয়টা তৈরি করে, সেটা অনেকটা মনের চারধারে লাগানো ওই ইলেকট্রিক ফেন্স বা বৈদ্যুতিক বেড়ার মতো। একদম ঠিক। এই বেড়াটার কাজ হলো ভেড়াদের একটা নির্দিষ্ট গণ্ডির ভেতর আটকে রাখা, যাতে তারা জঙ্গলের দিকে না যায়। হ্যাঁ, কারণ জঙ্গলে বিপদ থাকতে পারে। কিন্তু এমনও তো হতে পারে যে জঙ্গলে এমন কোনো সত্য লুকিয়ে আছে যা ভেড়াদের মালিক চায় না তারা জানুক। চমৎকার। সুমিত হলো সেই চরিত্র যার ওই ইলেকট্রিক ফেন্সের শকে কোনো অনুভূতি হয় না। হ্যাঁ, এই উপমাটা বর্তমান প্রেক্ষাপটে দারুণভাবে মিলে যায়। সুমিত যখন বনের সেই অন্ধকার রাস্তায় প্রবেশ করে, সে আসলে সমাজের ওই ইলেকট্রিক ফেন্স পার হয়ে যায়। হ্যাঁ।
আর ঠিক তখনই তার সাথে ওই অতি প্রাকৃত জগতের প্রথম সংযোগ ঘটে। বাইক হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, অদ্ভুত ফুলের গন্ধ, এবং এরপর ওই ঝুনঝুন ঝন নুপুরের শব্দ। হ্যাঁ, এগুলো কিন্তু এক ধরনের মানসিক প্রস্তুতি। কিন্তু এখানে এসে বিষয়টা আসলেই খুব চমকপ্রদ হয়ে ওঠে, কারণ এরপরই চাঁদনির আবির্ভাব ঘটে। একটা পুরনো বটগাছের নিচে সাদা শাড়ি আর লাল পাড় পরা একটা অবয়ব। হ্যাঁ, আর তার সেই শারীরিক বর্ণনা। ঠিক, যার পা দুটো উল্টো দিকে ঘোরানো, মানে আমাদের উপমহাদেশের প্রায় সব ভৌতিক লোককথায় শাকচুন্নিদের পা উল্টো থাকে। হ্যাঁ, এটা খুব কমন একটা মিথ। কিন্তু আমাকে অবাক করে সুমিতের প্রতিক্রিয়া। উল্টো পাওয়ালা এক ভূতের সামনে দাঁড়িয়ে কেউ কিভাবে প্রেমে পড়তে পারে? হ্যাঁ, সুমিত তো ভয় পেয়ে পালিয়ে যায় না। উল্টো সে মুচকি হাসিয়ে। চাঁদনি তাকে জিজ্ঞেস করে, ডর পাইছো? আর সুমিত বলে যে তার ভালো লাগছে। এটা কি নিছকই সাহস, নাকি নাকি এক ধরনের মানসিক বশীকরণ? এখানে এই গল্পটির লোককথার চেনা ছক ভেঙে দেয়। চাঁদনির পা উল্টো দিকে ঘোরানো মানে হলো তার শরীর সামনের দিকে থাকলেও তার অস্তিত্ব পেছনের দিকে, মানে অতীতের দিকে আটকে আছে। ও আচ্ছা, মানে ট্রমার রূপক। ঠিক তাই, ট্রমা বা গভীর মানসিক আঘাত মানুষকে ঠিক এভাবেই আটকে ফেলে। সে চাইলেও সময়ের সাথে স্বাভাবিক নিয়মের সামনের দিকে এগোতে পারে না। রাইট, পুরো অস্তিত্বটাই ওই আঘাতের জায়গায় স্থির হয়ে থাকে। একদম। আর সুমিত কেন পালিয়ে গেল না, তার উত্তরটা চাঁদনির বিখ্যাত ওই উক্তিটার ভেতরেই আছে। আমার ক্ষুধা অন্যরকম, ভালোবাসা। হ্যাঁ, ভূত বা দানব বলতে তো আমরা বুঝি যে রক্তমাংস খায়, কিন্তু যদি আমরা বড় পরিসরে চিন্তা করি, এখানে চাঁদনি কোনো রক্তপিপাসু দানব নয়। সে ভালোবাসার কাঙাল, এক নিঃসঙ্গ আত্মা। মানে মানব মনের সেই গভীরতম একাকিত্ব, তাই না? হ্যাঁ, যা শতাব্দীকাল ধরে শুধু একটু উষ্ণতার জন্য অপেক্ষা করে। সুমিতেই একাকিত্বটা ধরতে পারে। তার কাছে চাঁদনির ওই ভৌতিক রূপের চেয়ে তার মানসিক শূন্যতা বেশি গুরুত্ব পায়। কিন্তু এই ক্ষুধা বা ভালোবাসার ধারণাটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বিষয়টা কি এমন হতে পারে না যে এটি এক ধরনের প্যারাসাইটিক রিলেশনশিপ বা পরজীবী সম্পর্ক? আচ্ছা, কেন মনে হচ্ছে এমনটা? কারণ দেখুন, রাতের পর রাত যখন সুমিত ওই বনের ভেতর চাঁদনির সাথে দেখা করতে শুরু করে, তখন কিন্তু তার শরীর ভাঙতে থাকে। সে দিনের বেলা কাজ করলেও তার চোখের ঘুম উধাও হয়ে যায়। হ্যাঁ, সে শুকিয়ে যেতে থাকে। রাইট, তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? সুমিত তো জেনে শুনেই এক ধরনের ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এটা তো অনেকটা আসক্তির মতো, যেখানে ভালোবাসা তাকে আক্ষরিক অর্থেই নিঃশেষ করে দিচ্ছে। এই দৃষ্টিভঙ্গিটা খুবই যৌক্তিক, এবং গ্রামের সাধারণ মানুষও ঠিক এভাবেই বিষয়টাকে দেখেছে। সুমিত শুকিয়ে যাচ্ছে, এটাকে সবাই অশুভ শক্তির প্রভাব হিসেবেই ধরে নিয়েছে। স্বাভাবিকভাবেই। কিন্তু আমরা যদি এই মৃত্যুমুখী প্রেমের মনস্তাত্ত্বিক দিকটি বিশ্লেষণ করি, দেখব এটি আসলে কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক দ্বন্দ্বের একটা শারীরিক প্রকাশ। আচ্ছা। সুমিত এমন একটা সত্যের সাথে বসবাস করছে যা পুরো সমাজ অস্বীকার করে। মজার ব্যাপার হলো, চাঁদনি নিজেই কিন্তু সুমিতকে দূরে ঠেলতে চেয়েছিল। হ্যাঁ, সে বলেছিল তার গল্পে আগুন আছে। ঠিক, সে নিজের ট্রমার আগুন দিয়ে সুমিতকে পোড়াতে চায়নি, কিন্তু সুমিতের জেদ প্রমাণ করে যে সত্যিকারের প্রেম জাগতিক লৌকিকতা বা বেঁচে থাকার সাধারণ ইচ্ছার চেয়েও অনেক বেশি শক্তিশালী। মানে সমাজের চোখে সেটা অসুখ হলেও তাদের কাছে সেটা একটা আত্মিক পূর্ণতা। একদম তাই। সুমিতের এই শুকিয়ে যাওয়াটা আসলে পুরনো অজ্ঞ সুমিতের মৃত্যু আর নতুন এক সত্য আশ্রয়ী সত্তার জন্ম নেওয়ার প্রক্রিয়া। আর এই পরিবর্তনের একটা অদ্ভুত সুন্দর চিত্রায়ন আছে ওই প্রবল বৃষ্টির রাতের বর্ণনায়। হ্যাঁ, সেই রাতের দৃশ্যটা দারুণ। সুমিত যখন পুরো ভিজে কাঁপতে কাঁপতে চাঁদনির কাছে যায়, তখন চাঁদনির হাত বরফের মতো ঠান্ডা। রাইট। অথচ সুমিতের কাছে ওই ঠান্ডা হাতটাই পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্পর্শ মনে হয়, এবং তাদের প্রথম চুম্বন। এটি একটা দারুণ প্যারাডক্স। একদম। মানে সমাজ যেটাকে উষ্ণ এবং নিরাপদ বলে দাবি করে, সেটা সুমিতের কাছে মিথ্যায় ভরা এক শীতল জায়গা হয়ে গেছে। আর সমাজ যাকে মৃত এবং ভয়ঙ্কর বলে দূরে ঠেলে দিয়েছে, সেখানেই সুমিত সত্যিকারের উষ্ণতা পাচ্ছে। খুব সুন্দর বলেছেন। কিন্তু মুশকিল হলো, সমাজ তো কখনো এই ধরনের বিদ্রোহকে চুপচাপ মেনে নেয় না। কখনোই না। যখন গুজব ছড়ায় এবং গ্রামের মাতব্বররা সুমিতের পরিবর্তনের কথা জানতে পারে, তখন তারা ওই অশরীরী জিনিস শেষ করার সিদ্ধান্ত নেয়।
এই জায়গাটা আমার মনে হয় সমাজ পুরো ঘটনাটায় একটা সোশ্যাল ইমিউন সিস্টেম বা সামাজিক রোগ প্রতিরোধ ক্ষমতার মতো কাজ করছে। সোশ্যাল ইমিউন সিস্টেম ব্যাখ্যাটা আরেকটু স্পষ্ট করবেন? মানে ধরুন, মানবদেহে যখন কোনো বহিরাগত জীবাণু বা ফরেন বডি প্রবেশ করে, তখন শ্বেত রক্তকণিকাগুলো তাকে আক্রমণ করে, তাই তো? হ্যাঁ, শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে। ঠিক। সমাজের ক্ষেত্রে এই বহিরাগত জীবাণুটা হলো সত্য। সুমিত আর চাঁদনির মাধ্যমে এমন একটা সত্য বেরিয়ে আসছে যা সমাজের প্রতিষ্ঠিত কাঠামোর জন্য হুমকি স্বরূপ। হ্যাঁ, এটা সমাজকে নাড়া দিচ্ছে। তাই মাতব্বররা দলবদ্ধ হয়ে সেই সত্যকে ধ্বংস করতে চাইছে। ভূত তাড়ানোর নামে তারা আসলে নিজেদের অপরাধবোধ আর কলঙ্ককে তাড়ানোর চেষ্টা করছে। একদম নিখুঁত একটা বিশ্লেষণ। কারণ ঠিক এই মুহূর্তেই গল্পের সবচেয়ে বড় উন্মোচনটা ঘটে যায়। গল্পের এই মোড়টা আমাদের আক্ষরিক অর্থে একটা ধাক্কা দেয়। হ্যাঁ, মা বোরের হুমকির পর সুমিত যখন চাঁদনির কাছে ছুটে যায় তাকে নিয়ে পালাতে, তখন চাঁদনি জানায় যে সে ওই জায়গা থেকে বেরোতে পারবে না। কারণ যে মাটিতে তাকে হত্যা করা হয়েছে সে সেখানেই বাধা পড়ে আছে। ঠিক, আর তখনই উন্মোচিত হয় চাঁদনির মর্মান্তিক অতীত। জানা যায় যে সে পাশের গ্রামেরই একটা সাধারণ মেয়ে ছিল, যাকে বিয়ের রাতে জমিদারের ছেলে তুলে নিয়ে যায়। হ্যাঁ, নতি স্বীকার করতে প্রত্যাখ্যান করায় তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয় এবং শেষে ওই বটগাছে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়। আমরা এতক্ষণ যাকে দানব ভাবছিলাম সে আসলে নিজেই চরম নিষ্ঠুরতার শিকার। একদম, আসল বিভীষিকা তো কোনো ভূত নয়, বরং মানুষ। এখান থেকে একটা প্রশ্ন জাগে, অতিপ্রাকৃত গল্পের মোড়কে কি আসলে আমাদের সমাজেরই অন্ধকার রূপ লুকিয়ে থাকে? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। ইতিহাস ঘাটলে দেখবেন লোককথার ডাইনি বা শাকচুন্নিরা অনেক ক্ষেত্রেই সমাজের সেই সব নারীদের প্রতীক যারা পুরুষতান্ত্রিক ক্ষমতার দ্বারা নির্যাতিত এবং স্তব্ধ হয়ে গেছে। রাইট। কোনো নারীকে যখন সমাজ তার প্রাপ্য বিচার দিতে ব্যর্থ হয়, তখন তার আত্মাকে একটা দানবীয় রূপ দিয়ে লোককথায় ঢুকিয়ে দেওয়া হয়। তাদের এই ভৌতিক রূপটি মূলত তাদের প্রতি হওয়া অবিচারেরই এক জমাট বাঁধা ক্ষোভ। আর এর ফলেই মানুষ আসল অপরাধীদের ঘৃণা করার বদলে ওই কল্পিত ভূতকে ভয় পেতে শুরু করে। একদম তাই। আর সে কারণে চাঁদনি মারে না। সে এমন একজন মানুষের অপেক্ষা করছিল যে তার এই না বলা গল্পটা শুনবে। ট্রমার একটা বৈশিষ্ট্য তো এটাই যে এটি একা এটা নিরাময় হয় না, তাই না? ঠিক, এর জন্য একটা সোশ্যাল উইটনেস বা সামাজিক সাক্ষীর প্রয়োজন হয়। সুমিত হলো সেই সাক্ষী। আর সাক্ষী হিসেবে সুমিত যখন বুঝতে পারে যে শুধু ভালোবাসলেই চলবে না, তাকে এই মিথ্যার শৃঙ্খল থেকে মুক্তও করতে হবে, তখন সে প্রমাণের খোঁজে নেমে পড়ে। হ্যাঁ, সেই পুরনো জমিদার বাড়িতে সুমিতের প্রবেশ করার দৃশ্যটা। হ্যাঁ, ওই ঝড়ের রাতে লণ্ঠন হাতে পরিত্যক্ত বাড়িতে একা ঢোকা, সে মাটি খুঁড়ে একটা সিন্দুক বের করে। এই মাটি খুঁড়ার বিষয়টা, এটা তো আক্ষরিক অর্থেই সমাজে চাপা দেওয়া ইতিহাসকে খুঁড়ে বের করার সমতুল্য। রাইট। আর সিন্দুকের ভেতরে পাওয়া যায় সেই ছেঁড়া শাড়ি, রক্তমাখা নুপুর আর জমিদারের ছেলের নিজের হাতে লেখা হুমকি দেওয়া চিঠিটা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে এখানে। বলুন। অতি প্রাকৃত একটা গল্পের পরিণতিতে কেন এমন বস্তুগত প্রমাণের দরকার পড়ল? চাঁদনি তো তার ভৌতিক ক্ষমতা ব্যবহার করেই মাতবর বা জমিদারের বংশধরদের গলা টিপে মারতে পারত। কেন সে একজন রক্তমাংসের মানুষের ওপর নির্ভর করল? কারণ প্রতিশোধ আর সুবিচারের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। চাঁদনি যদি নিজের ক্ষমতা ব্যবহার করে সবাইকে মেরে ফেলত, তাহলে সে সেই দানবেই পরিণত হতো যে দানব হিসেবে সমাজ তাকে আখ্যায়িত করেছিল। ও আচ্ছা, তখন ইতিহাস তাকে একজন খুনি ভূত হিসেবেই মনে রাখত। একদম। বস্তুগত প্রমাণটা এখানে অত্যন্ত জরুরি, কারণ এটি প্রাতিষ্ঠানিক নীরবতাকে ভেঙে দেয়। যখন সুমিত চিঠিটা সবার সামনে নিয়ে আসে, তখন সে আসলে সমাজে সেই মিথ্যার মুখোশটা ছিঁড়ে ফেলে। মানে লড়াইটা ইতিহাসকে পুনর্লেখন করার লড়াই। ঠিক তাই। তখন সত্য গ্রহণ করার বদলে তারা প্রমাণগুলোই ধ্বংস করার চেষ্টা করে। কারণ সত্যটা তো তাদের জন্য খুব অস্বস্তিকর। হ্যাঁ, আর ঠিক তখনই চাঁদনি তার ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়। আকাশ ছোঁয়া চুল, লাল আগুনের মতো চোখ, নুপুরের শব্দে পুরো মাটি কেঁপে ওঠা। পুরো প্রকৃতি যেন তার দীর্ঘদিনের জমানো ক্ষোভ নিয়ে ফেটে পড়ে। সবাই ভয়ে স্তব্ধ হয়ে যায়। কিন্তু অভাবনীয় ব্যাপার হলো, চাঁদনি কাউকে আক্রমণ করে না। হ্যাঁ, সে শুধু বিচার আর ভালোবাসা চেয়ে কাঁদে। এই একটা কান্না পুরো গল্পের সব হিসাব নিকাশ বদলে দেয়। এই মুহূর্তটা একই সাথে শক্তিশালী এবং হৃদয় বিদারক। এই কান্নাটা কেবল তার নিজের জন্য নয়,
এটি যুগ যুগ ধরে নির্যাতিত সব মানুষের নীরবতার বিস্ফোরণ। আর এই বিস্ফোরণের মুখেই শেষ পর্যন্ত এক বৃদ্ধ সত্য স্বীকার করে নেয়। তার এই স্বীকারোক্তি চাঁদনির মুক্তির পথ খুলে দেয়। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় ট্র্যাজেডিটা লুকিয়ে আছে। হ্যাঁ, সত্য প্রকাশের সাথে সাথেই যেন ঝড়ের অবসান হলো। কিন্তু সুমিতের এই জয় তো আসলে একটা বিশাল হার, কারণ সে তার ভালোবাসাকে চিরতরে হারালো। এই আপাত বিপরীতমুখী পরিণতিকে বুঝতে হলে ভালোবাসার সংজ্ঞাটা নিয়ে একটু ভাবতে হবে। মানে চাঁদনির মুক্তি কেবল তখনই সম্ভব ছিল যখন তার ওপর হওয়া অবিচারের স্বীকৃতি মিলবে। সুমিত যদি নিজের কথা ভাবত, সে হয়তো কখনোই সিন্দুকটা বের করত না। সে চাইতো চাঁদনি ওই গাছের নিচেই আটকে থাকুক, যাতে সে প্রতি রাতে তাকে দেখতে পারে। হ্যাঁ, কিন্তু সুমিত তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে বলেই নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে তাকে মুক্তি দিতে পেরেছে। এটি তো প্রেমের সর্বোচ্চ স্তর। সুমিতের ঠোঁটের শেষ চুম্বন এবং জ্যোৎস্নার আলো হয়ে চাঁদনির মিলিয়ে যাওয়া, আর শেষে শুধু নূপুর জোড়া পড়ে থাকা। হ্যাঁ, আর বটতলায় সুমিতের নির্ঘুম কিন্তু শান্তিতে বসে থাকার দৃশ্যটা। সুমিত নিজের শূন্যতাকে মেনে নিয়েছে কেবল চাঁদনির পূর্ণতার জন্য। একদম। এই গভীর আলোচনাটি আমাদের দেখালো যে কিভাবে একটা ভৌতিক গল্প শুধুমাত্র ভয়ের গণ্ডি পেরিয়ে প্রেম, ট্রমা আর সামাজিক ন্যায়বিচারের একটা শক্তিশালী দলিলে পরিণত হয়। সুমিত এবং চাঁদনির এই অসম্পূর্ণ কিন্তু সার্থক প্রেমের গল্প আমাদের প্রচলিত চিন্তাধারাকে সত্যি নাড়া দেয়। রাইট। এই গল্প প্রমাণ করে যে ভয়ের আসল উৎস অতি প্রাকৃত কোনো কিছু নয়, বরং তা মানব চরিত্রের অন্ধকার কোণায় লুকিয়ে থাকে। ঠিক। বিদায় নেওয়ার আগে শ্রোতাদের জন্য একটা নতুন ভাবনার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। লোককথায় আমরা যত ভূত বা অশরীরের গল্প শুনি, তার কতগুলো আসলে ভয় দেখানোর জন্য তৈরি, আর কতগুলো সমাজের বুকে ঘটে যাওয়া ওইসব নারকীয় হত্যা আর অবিচারের নীরব স্মৃতিস্তম্ভ। খুব সুন্দর একটা প্রশ্ন। তাই আগামীবার কোনো ভৌতিক গল্প শোনার সময় একটু ভেবে দেখবেন, অন্ধকারের ওই প্রাণীটি কি আপনাকে ভয় দেখাতে চাইছে, নাকি বহু যুগ ধরে কেউ তার সত্য গল্পটা শোনার জন্য আপনার অপেক্ষা করছে। একদম তাই। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।